করিম সাহেব প্রতি শুক্রবার বাজারে যান। হাতে থাকে ১,০০০ টাকা, মাথায় থাকে একটা হিসাব। এই টাকায় সপ্তাহের বাজার করতে হবে। ২ বছর আগেও এই ১,০০০ টাকায় হয়ে যেত তেল, পেঁয়াজ, ডাল, একটু মাছ মাংস। কিন্তু গত কয়েক মাস ধরে তিনি লক্ষ্য করছেন ব্যাগটা আগের মতো ভরছে না। তেলের বোতল নিলে মাছ হয় না, মাছ নিলে ডাল কম হয়। শেষমেশ বাড়ি ফেরেন অর্ধেক কেনাকাটা করে। ছেলেকে বলেন, আজকে ডিম দিয়ে ভাত খাও, মাংস পরে হবে। পরে আর হয় না। করিম সাহেব একানন। এই মুহূর্তে বাংলাদেশের কোটি পরিবারের গল্প এটাই। কিন্তু কেন এমন হচ্ছে? বন্যা হয়নি, যুদ্ধ লাগেনি দেশে, ফসলও মাঠে আছে, তাহলে বাজারে এত আগুন কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে 3টা জায়গায় চোখ রাখতে হবে। প্রথমত, আমাদের টাকা। যে টাকা দিয়ে একসময় $1 কেনা যেত 86 টাকায়, আজ সেটার জন্য গুনতে হচ্ছে 122 টাকা। মানে বিদেশ থেকে আনা প্রতিটি জিনিস, তেল, গম, জ্বালানি সবকিছুর দাম এমনিতেই বেড়ে গেছে, শুধু টাকার মান কমার কারণে। দ্বিতীয়ত, সিন্ডিকেট। কিছু প্রভাবশালী মানুষ যারা আড়ালে বসে ঠিক করে দেন এই মাসে চিনির দাম কত হবে, তেলের দাম কত হবে। রমজানের আগে গুদামে মাল আটকে রাখেন, কৃত্রিম সংকট বানান, তারপর চড়া দামে ছাড়েন। এটা গুজব নয়, সরকারি গোয়েন্দা প্রতিবেদনেও লেখা আছে। তৃতীয়ত, একটা বাংলা সাপ্লাই চেইন, যেখানে কৃষক তার ফসলের ন্যায্য দাম পান না, আর ভোক্তাকে গুনতে হয় 3 গুণ। এই 3টে শক্তি একসাথে কাজ করছে, আর সেই চাপ এসে পড়ছে করিম সাহেবের ১,০০০ টাকার উপর। আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই পুরো চক্রটা ভাঙব। কিভাবে টাকার অপমূল্যায়ন থেকে শুরু হয়ে সিন্ডিকেটের হাত ঘুরে দাম এসে পৌঁছায় আপনার তালায়, সেই গল্পটা বলবো। এবং জরুরি প্রশ্নটাও করব, এই চক্র থেকে বের হওয়ার পথ আছে কি? একটু ভাবুন, আপনি বাজারে গিয়ে দেখলেন গত বছর যে তেলের বোতল 100 টাকায় কিনতেন, এবছর সেটা 150 টাকা। কিন্তু কেন? এর পেছনে আছে আমাদের টাকার ক্রমাগত দুর্বল হয়ে পড়ার গল্প। বাংলাদেশ প্রতিদিন বিদেশ থেকে জ্বালানি, খাদ্য আর কারখানার কাঁচামাল কিনছে। এই কেনাকাটা করতে লাগে ডলার। কিন্তু সমস্যা হলো, আমরা যা রপ্তানি করে ডলার আয় করি, তার চেয়ে অনেক বেশি ডলার খরচ হয়ে যাচ্ছে আমদানিতে। ফলে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার অর্থাৎ রিজার্ভ ধীরে ধীরে খালি হচ্ছে। এক সময় এই রিজার্ভ ছিল $48 বিলিয়ন, এখন তা নেমে এসেছে 20 বিলিয়নের নিচে। এর সঙ্গে যোগ হয়েছে ব্যাংকিং খাতের দুর্দশা। ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ পৌঁছেছে $28 বিলিয়ন। মানি লন্ডারিং আর দুর্নীতি দেশের অর্থনীতিকে আরো ফাঁপা করে দিচ্ছে। বাইরের দিক থেকেও চাপ কম নয়। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর আমেরিকার সুদের হার বাড়ানো, এই 3টি ঘটনা একসঙ্গে ডলারকে শক্তিশালী করেছে আর টাকাকে করেছে দুর্বল। 2025 থেকে 2026 সালে $1 বিপরীতে টাকার মান 86 থেকে নেমে 122 ঠেকেছে, মানে প্রায় 9.5% অবমূল্যায়ন। ব্যাপারটা সহজ, টাকার মান কমলে আমদানি করা প্রতিটি জিনিসের দাম এমনিতেই বেড়ে যায়। ব্যবসায়ী বেশি টাকায় কিনলে বেশি দামে বেচবেন, এটাই স্বাভাবিক। এই চাপ এসে পড়ে সাধারণ ভোক্তার গাড়ে। এটাকে অর্থনীতির ভাষায় বলে ইম্পোর্টেড ইনফ্লেশন। 2023 থেকে 2025 এর মধ্যে টাকা প্রায় 13.8% দুর্বল হয়েছে, আর সেই সময়ে মূল্যস্ফীতি গিয়ে ঠেকেছে 9.37% এ। বাংলাদেশ তার মোট জ্বালানির প্রায় 65% বিদেশ থেকে আনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর একবার ডিজেলের দাম বেড়েছিল 42.5%, পেট্রোলের দাম বেড়েছিল 51.68%। এই একটা ধাক্কায় কারখানার উৎপাদন খরচ বাড়লো, পরিবহন খরচ বাড়লো, কৃষির খরচ বাড়লো, আর সব মিলিয়ে বাজারের দামও বাড়লো। এটাই কস্ট পুশ ইনফ্লেশন। জ্বালানির দাম বাড়লে উৎপাদন খরচ বাড়ে, উৎপাদন খরচ বাড়লে পণ্যের দাম বাড়ে, পণ্যের দাম বাড়লে জীবনযাত্রার খরচ বাড়ে। প্রতিবার বাজারে গেলে একটা প্রশ্ন মাথায় আসে, হঠাৎ দাম বাড়লো কেন? উৎপাদন তো কমেনি, বন্যাও হয়নি। তাহলে এই প্রশ্নের উত্তরে বারবার একটা শব্দই উঠে আসে, সিন্ডিকেট। বাণিজ্য উপদেষ্টা নিজে স্বীকার করেছেন। কনজিউমার অ্যাসোসিয়েশন বলছে, সরকারি গোয়েন্দা প্রতিবেদনেও লেখা আছে, চিনি, বাহ্য তেল, সার, ডাল, পেঁয়াজ, রসুনে ক্ষমতাশীল মিল মালিক, আমদানিকারক, পাইকার আর পরিবহন মালিকদের সিন্ডিকেট সক্রিয়ভাবে কাজ করছে। এটা কোনো গুজব নয়, সংবাদপত্রের পাতায় বারবার উঠে আসা বাস্তবতা। এই শিরোনামগুলো একবার দেখুন। রংপুরে টিসিবির পণ্য কালাবাজারে মজুদ, ডিলার আটক। খাতুনগঞ্জে সিন্ডিকেটের কবজায় তেল, চিনি। তেলের দাম কারসাজিতে এস আলমকে 42.84 টাকা জরিমানা। সিলেটের চাহিদা মতো মিলছে না বাহ্য তেল, সক্রিয় সিন্ডিকেট। বিরলে বেশি দামে সার বিক্রি, 3 ব্যবসায়ীকে জরিমানা। রোজার আগেই চিনির বাজারে
সক্রিয় সিন্ডিকেট, বাড়ছে দাম। কিশোরগঞ্জে কালোবাজারে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা। একটি দুটি ঘটনা নয়, এই শিরোনামগুলো জেলায় জেলায় পণ্যে পণ্যে মৌসুমের পর মৌসুমে একই ঘটনা বলছে। এগুলো প্রমাণ করে যে সিন্ডিকেট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুসংগঠিত ব্যবস্থা যার শেকড় অনেক গভীর। আর এই সিন্ডিকেটের ক্ষতি সবচেয়ে বেশি গিয়ে পড়ে দুজনের উপর, একদিকে কৃষক, অন্যদিকে সাধারণ ভোক্তা। একটু কল্পনা করুন, একজন কৃষক ভোরবেলা মাঠে নেমে সবজি তুললেন। সেই সবজি আপনার রান্নাঘরে পৌঁছাতে পৌঁছাতে 4টি থেকে 6টি হাত বদলায়। ফরিয়া, আড়তদার, পাইকার, খুচরা দোকানদার, প্রতিটি স্তরে মুনাফা যোগ হচ্ছে। আর যে কৃষক গাম জড়িয়ে ফসল ফলালেন তিনি পাচ্ছেন মাত্র 15 থেকে 20 ভাগ দাম, বাকি 60 থেকে 85 ভাগ চলে যাচ্ছে মধ্যস্থকারীদের পকেটে। কৃষক লোকসানে থাকেন, ভোক্তা চড়া দামে কেনেন, আর মাঝখানের মানুষেরা বিনা কষ্টে লাভ গুনেন। এই সংকট শুধু বাজারের মধ্যে আটকে নেই, এর শেকড় আরো গভীরে আমাদের আমদানি নির্ভরতায়। বাংলাদেশ তার মোট জ্বালানির 90 ভাগ আমদানি করে। বাহ্য তেলের হিসাবটা দেখলে পরিষ্কার হয়। দেশে চাহিদা 24 লাখ টন, দেশীয় উৎপাদন মাত্র 3 লাখ টন, মানে 87 ভাগই আমদানি। গম, চিনি, ডালের ক্ষেত্রেও প্রায় একই ছবি। এই নির্ভরতাই আমাদের আন্তর্জাতিক বাজারে উঠানামার কাছে জিম্মি করে রেখেছে। এখন মধ্যপ্রাচ্যে নতুন করে হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এই একটা জলপথ দিয়ে বিশ্বের 1/5 তেল চলাচল করে। মার্চ 2026-এ গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের 5টি সার কারখানার 4টি বন্ধ করে দিতে হয়েছে। সার কারখানা বন্ধ মানে কৃষি উৎপাদনে আঘাত, কৃষি আঘাত মানে খাদ্য সরবরাহে সংকট, সংকট মানে বাজারের দাম আরো বাড়া। এই চাপের শেষবার বহন করছে সাধারণ মানুষ। মূল্যস্ফীতির আঘাত সবার গায়ে একরকম লাগে না। নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবার তাদের মোট আয়ের 50 থেকে 70 ভাগ শুধু খাবারে খরচ করে। গত বছর যে খাবারের পেছনে 100 টাকা যেত, এখন সেটাতে লাগছে প্রায় 150 টাকা। আর মজুরি বেড়েছে 8.07 ভাগ, মূল্যস্ফীতির চেয়ে কম। মানে মানুষ বেশি টাকা পাচ্ছেন ঠিকই, কিন্তু সেই টাকায় আগের চেয়ে কম কিনতে পারছেন। জরিপে দেখা গেছে 77 থেকে 97 ভাগ পরিবার প্রোটিন জাতীয় খাবার কমিয়ে দিয়েছে। বিশ্ব ব্যাংকের হিসাব বলছে দরিদ্রের হার 19.2 থেকে বেড়ে 21.2 ভাগ হতে পারে। আর এই মুহূর্তে 1.55 লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় আছে। দেশের প্রতি 10 জনের মধ্যে একজনের বেশি নিশ্চিত করে বলতে পারছেন না আগামীকাল 3 বেলা খেতে পারবেন কিনা। সমাধান আছে, তবে একসাথে কয়েকটা কাজ করতে হবে। বাজার মনিটরিং ডিজিটাল করতে হবে, সিন্ডিকেটের বিরুদ্ধে জরিমানা, লাইসেন্স বাতিল আর জেল একসাথে কার্যকর করতে হবে। কৃষক থেকে ভোক্তার মধ্যে মধ্যস্থতার স্তর কমাতে হবে, আর দেশীয় উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে। কারণ শেষ পর্যন্ত এই লড়াইটা রাজনীতির নয়, অর্থনীতিরও নয়, এটা কোটি মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াই।